মেইন হলো সবকিছু আলোচনার বিষয়। আপনি কিছু অনিয়ম যদি থাকে সেটাকে যেন সব পক্ষ মেনে নেই। ধরেন আমরা এখানে একটা সিদ্ধান্ত নিলাম এই কাজগুলো করব, এখন দেখা গেল এর ভিতরে নিয়ম মোতাবেক যেভাবে আসে না, প্রপারলি আসে না, কিন্তু আমরা চারটা পক্ষ যদি একমত হয়ে যাই যে কিছু অনিয়ম থাকলে আমরা মেনে নিব, তাহলে কিন্তু সমস্যা হয় না। আজকে আপনি যে গণভোটের কথা বলতেছেন সেটা কিন্তু আমরা একটা পর্যায়ে মেনে নিছি এবং আজকের প্রধানমন্ত্রী যখন এটা মেনে নিছেন তখন তিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তার কথায় সবাই ভোট দিছে এবং উনি একটা দায়িত্বশীল জায়গা থেকে এটা বলেছেন। তা এখন সাইফুল ভাই যেটা বললো যে আমরা 1 মাস পর হোক 2 মাস পর হোক হয়তো উপলব্ধি করে ফেরত আসবো, আমরা সময়টা নষ্ট করি কেন? যদি আমরা করবই এতে ক্ষতি হবে কি? এতে তো দেশের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো কি সাধারণ জনগণের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি হবে না, বহির্বিশ্বের সাথে সম্পর্কের ঘাটতি হবে না, হবে আমাদের কিছু পরিবর্তন। সেই পরিবর্তনটা আনতে বাধাটা কোথায়? এখন তারা যদি মনে করে এইটা অ্যাপ্রুভাল দিলে পরে এই কি আমাদের দলীয়ভাবে যে ক্ষমতাটা থাকে তার কিছু কমে যায়, সেটা যদি থাকে সেটা তাহলে দল কেন্দ্রিক চিন্তা হইল, রাষ্ট্র কেন্দ্রিক না, 1 নম্বর। 2 নম্বর হইল আমরা যদি যে সংবিধানটা যে অবস্থায় আছে শেখ হাসিনা চলে যাওয়ার পর ওই সংবিধানের কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও নাই আর অন্তর্বর্তীকালীন সরকারও নাই। যে সরকারের কথা সংবিধানে নাই তাহলে সেই সংবিধানটা এই সরকার চালায় নাই। গল্প মুখে করলে তো হবে না। আমার নাম যদি আমার বইতে, যেমন আপনার চেয়ারম্যানের নাম যদি আপনার এখানকার গঠন প্রণালীর মধ্যে না থাকে তাহলে আপনার চেয়ারম্যান তো এটার চেয়ারম্যান নন, কাজে উনি সাংবিধানিক সরকার না ইউনূস সাহেব। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানের বাইরে, উনি তো সংবিধান চালাইতেই পারেন নাই, যার জন্য 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে এবং সবাই সেটা মেনে নিছে সংবিধানের বাইরে। এখন এসে যদি বলেন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে, অ্যাবসার্ড, এটা হলো 2/3 মেজরিটি শক্তি দেখানো ছাড়া আর কিছুই নয়। তবে আমি মনে করি এই জুলাই সনদের পদক্ষেপ নিয়েই কিন্তু সংবিধান সংস্কার এবং সেখানে ঢুকতে হবে। এটা হলো প্রবেশ দ্বার বলতে পারেন। দাবি দেওয়া নিয়ে আসা, যেটা ইউনূস সরকার আসার পর থেকে প্রায় 150-200 রকমের আন্দোলন ছিল, সেই আন্দোলনগুলো ইউনূস সরকারের তৈরি নয়, বিগত সরকারের কাছে চাওয়াটা, সেটা কিন্তু ইউনূস সাহেব আসার পর 150-200 আন্দোলন হয়েছে। এখন কোনো আন্দোলন এখন পর্যন্ত আসে নাই, কেন আসে নাই প্রশ্ন রাখলাম। তাহলে ওই আন্দোলনগুলো কারা করেছিল? ব্যক্তির উদ্যোগে আন্দোলন হয় না, দলের উদ্যোগে হয়। সেই দলগুলো কারা? তাহলে কি শুধুমাত্র ইউনূস সরকারের আনস্টেবল করার জন্যই করা হয়েছিল? তাহলে সেই দাবি দলগুলো এখন নাই কেন? এখন তো নির্বাচিত সরকার আসছে। তখন কিন্তু আজকে যারা নির্বাচিত কিন্তু অন্য দলের কেউ বলে নাই তোমরা অনির্বাচিত সরকারের কাছে কেন তোমরা দাবি দেওয়া করছো, সেটাও কেউ বলেনি। কিন্তু ইনফ্যাক্ট কোনো দাবি দেওয়া দেখছি না। এবার আসেন প্রতিশ্রুতি। 2 ধরনের ছিল নির্বাচনের আগে, একটা ছিল দলীয় প্রতিশ্রুতি আর একটা ছিল জাতীয় প্রতিশ্রুতি। দলীয় প্রতিশ্রুতি কোনটা? আমি ফ্যামিলি কার্ড দিব, আমি খাল খনন করব, এগুলো দলীয় প্রতিশ্রুতি। হ্যাঁ, আর জাতীয় প্রতিশ্রুতি ছিল গণভোট হবে, গণভোটের আগে আগামীকে সংবিধান সংস্কার হবে, সংস্কার পরিষদের ওত নিবে, ইত্যাদি ইত্যাদি। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু করে দিলেন এবং আপনারা বললেন কি ভোটের কালি শুকায় নাই কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করা শুরু করেছি। এই যে প্রতিশ্রুতি রক্ষা করেছেন, ইয়েস, ভালো কাজ, আমি বলছি না কাজটা মন্দ, কিন্তু আপনার এই কাজের একটা বিরাট বাজেট লাগবে। সেই বাজেটটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে আদৌ সংসদে? আপনি ফ্যামিলি কার্ডের টাকাটা দিচ্ছি, আমার কোত্থেকে দিচ্ছি? আলোচনা তো হচ্ছে না। বাজেট তো বিগত সরকার করে গেছে, আলোচনা তো সংসদে হয়ে এখান থেকে কার্টেল করলাম, ওখান থেকে কার্টেল করলাম, আমাদের প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করি, সেটা কিন্তু হয় নাই। আবার যদি বলেন হয় নাই, হ্যাঁ, না হলেও কিছু আসে যায় না, কেননা 2/3 মেজরিটি এমন ইটসেলফ এ ভেরি বিগ পাওয়ার। কালকে পার্লামেন্টে এই প্রস্তাব আনার পরেও এটাই অ্যাপ্রুভাল হইতো। আচ্ছা, সে কারণে আর জাতীয় প্রতিশ্রুতির ব্যাপারে আপনি দেখেন নির্বাচনের আগে আমি কোনো সাংবিধানিক দোহাই পাই নাই কোনো দলের, যারা মাঠে যারা সংস্কার করে নিছে, শুধু বলছে নির্বাচনটা দরকার। একটা বারো কেউ সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চান নাই। সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চাইলে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন নিতেন। কিন্তু যারা সংস্কার পরিষদে ছিলেন আলোচনার জন্য যাইতে, সবচেয়ে বড় দল যারা স্টেজে বসা ছিলেন, তারাও এই ইউনূস সরকারের কাছে বলেছিলেন আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন কোন সংবিধান মোতাবেক চেয়েছিলেন? একবারও কিন্তু প্রশ্ন করেছে? কোন সংবিধানে বলা ছিল? সংবিধানে বলা ছিল সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে, কিন্তু ফাইনালি নির্বাচন হলো 586 দিন পরে। তারপরেও বলা হচ্ছে এটা সংবিধান মোতাবেক হয়েছে। কি হিসাবে? নির্বাচন কি আদৌ সংবিধান মোতাবেক হয়েছে? এত দোহাই ছিল, নির্বাচনের আগে তো কোনো সাংবিধানিক দোহাই ছিল না। এরপরে আসেন ফ্যামিলি কার্ড, যে কথাটা আপনি বলতেছিলেন। ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ, মাস শেষে যদি আমার 1000 টাকা পাই, এটা যত ছোট অ্যামাউন্টই হোক, কাজটা ভালো, কিন্তু এটা কি কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে? এটা কি কোনো বেকারত্ব দূর হবে? নাও, বরং আমি একটা সুপারিশ দিচ্ছি। সেই সুপারিশটা কি? আপনি 10,000 কোটি টাকা পার মান্থ লাগবে। আপনি 1 লাখ লোকের কার্ড দিলে 25 কোটি টাকা লাগে। আপনি যদি বরং আমরা যদি ওইখানে যাই, দেশটা হতদরিদ্র পরিবারে 2,500 টাকা দিয়ে খাওয়া দাওয়ার পরে শেষ, সেটা না করে আপনি চিন্তা করেন তো যে 1 লক্ষ লোকের যদি 2,500 টাকা করে দেই তাহলে 25 কোটি টাকা লাগে, আর পার হেড 2.5 লাখ টাকা ব্যয় করলে আমি কত লোক দেশে বিদেশে পাঠাইতে পারি? আমি যদি এই চিন্তাটা করি যে আমি সুন্দর সরকারি উদ্যোগে ট্রেনিং দিয়া গ্রিল মিস্ত্রি বানাবো অথবা ওয়েল্ডার বানাবো, নার্স বানাবো মেয়েদের ক্ষেত্রে, এবং তাদেরকে যদি আমরা হাত পা ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে বিদেশে পাঠাইতে পারি ওই টাকা দিয়েই, তাহলে হতদরিদ্র পরিবার 1
একবার আমার সব না হোক, যাই পাঠাইতে পারি, ফরেন রেমিটেন্স আসবে, কর্মসংস্থান হবে, একটা ফ্যামিলি সচ্ছল হবে, পার মান্থ 10,000 কোটি বস্ত্র লাগবে, 1,20,000 কোটি অন 6th অফ দ্য বাজেট। সুতরাং এই আলোচনা, এই যে সংসদের পাশ কাটিয়ে যাওয়া মানের, এটার কারণ হলো 2/3 মেজরিটি। আচ্ছা, আমরা গট দ্য 2/3 মেজরিটি, আপনি সব আইনের ঊর্ধ্বে। ধন্যবাদ। মানে আপনি যে বিষয়গুলো আনছেন এগুলো আমার আলোচনা করতে ভালো লাগে না এই কারণে, আমি দেখেছি যে মন্ত্রী স্বয়ং বাস স্ট্যান্ডে গেছেন এবং সে গিয়ে বলতেছে বাড়তি ভাড়া নেবেন না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, একটা মন্ত্রী বাস স্ট্যান্ডে গিয়ে বলবে এই বার্তা কোথায় যাবে কি? এটা তো কমান্ডে চলবে, রাষ্ট্র চলবে কমান্ডে। এরা হলো নীতি নির্ধারক, মন্ত্রী হলো নীতি নির্ধারক, তারা সিদ্ধান্ত দিবে, প্রশাসন এক্সিকিউট করতে বাধ্য, লাইক এনিথিং। এটার মানে হচ্ছে তাদের কি সেই কমান্ড আছে? তাহলে মন্ত্রী কেন বাস স্ট্যান্ডে যেতে হবে এবং গিয়ে বলতে হবে ভাড়া বাড়ায়ও না? আগে সড়ক পরিবহন মন্ত্রীকেও দেখেছি আমরা। আমি আগেরটা তো যাবোই না, আগেরটা তো আলোচনা নাই এখন। আগেরটা তো ছিল গয়রহ, বাট আগেরটা বলবো। আগের সরকার একটা ভালো গুণ আছে, সেটা পরে বলছি। কিন্তু এই যে আপনি গিয়ে বলতেছেন ভাড়া বাড়ানো, এটা কি? একটা মন্ত্রী, রাষ্ট্রে চলে না। যে কথা আমি 6 মাস আগের থেকে বলতেছি যে সাংবিধানিকভাবে আমরা এগুচ্ছি না, সেই কথা কিন্তু নির্বাচনের পরে এখন চলমান সাংবিধানিক জটিলতা হয়েছে, নানান প্রশ্ন আসতেছে। আমি সিম্পল যদি আমি বলি, ঈদের পরে সরকারকে পার্লামেন্টে সবচেয়ে আগে প্রমাণ করতে হবে তারা নিজেরা, শুধু সরকার না তো বিরোধী দল সহ আপনারা সবাই সাংবিধানিক ভাবে নির্বাচিত আসছেন কিনা। 3টা সরকার দেখেছি এ পর্যন্ত, শেষ হয়ে দিচ্ছি। নাম্বার 1 ইউনূস সরকার, উনি ছিলেন অনির্বাচিত, অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার। আসেন এই সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, একমাত্র শেখ হাসিনাই ছিলেন সাংবিধানিক সরকার, যে ফর্মেই বলেন। ওকে, মানুষ মানে ওই একটা কথা আছে না যে বিড়াল মাটি নরম পাইলে সেখানে সে তার কাজটা করে আর কি। তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যারা আন্দোলন করেছে, তারা কিন্তু মনে করেছিল যে ওই সময় একটা আবহাওয়া ছিল যে এরা বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতেছে, তারা ক্ষমতা এসেছে, অতএব যত বৈষম্য আছে, যত দাবি দাওয়া আছে, সব বোধহয় এই সময় পূরণ করা যাবে। এই জন্য কে কার আগে মাঠে নামবে এটা নিয়ে একটা চাপ ছিল, সবাই মাঠে নেমেছে। কিন্তু শুরু দিন থেকে তারা আরম্ভ করছে। এই আন্দোলনগুলো একদম যে লজিক্যাল ছিল না তাও না, অনেক লজিক্যাল আন্দোলন ছিল। কিন্তু সরকার সেগুলো তার মধ্যে কিছু পূরণ করেছে, কিছু আশ্বাস দিয়েছে, কিছু কিছু করেছে। আর এই সময় যেটা হচ্ছে, এখন যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এখন ওই সময় তারা যারা আন্দোলন করতো তারা কিন্তু অনেক কিছু প্রথমে যোগাযোগ করছে, যোগাযোগ করে কোনো সারা পায় নাই, সারা না পেয়ে মাঠে নেমেছে। এখন কিন্তু এর মধ্যে এরা অনেকে যোগাযোগ করতেছে, পলিটিক্যাল লিডার তো এরা কিন্তু সবসময় একটা মানে সান্ত্বনা, মানে শোনা দ্বারা দেখতেছি কতদিন ওয়েট করেন করবো, এই সমস্ত কারণে আন্দোলনগুলো হচ্ছে না। তার মানে আন্দোলন হবে না আমি এটা মনে করি না। 6 মাস যে এটা দেন, প্রচুর আন্দোলন আসবে এখানে। মানে এগুলি দাবি দাওয়াগুলি লজিক্যালি, মানে শুনেন ভাই, গরিব তো আমরা, মানুষ হিসেবে আমরা গরিব, আমাদের সংসার তেমনি চলে না। তার মধ্যে এই সমস্ত প্রবলেমগুলো থাকলে তারা আসবেই আন্দোলন নিয়ে। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা, ওটা আপনি কি বলেন? দ্বিতীয় দিকটা আমি বলছিলাম বাজেটটা ফ্যামিলি কার্ড করতে, ওনারা তো আসলে এখনই সবাইকে দিচ্ছে না, পাইলট সিস্টেম করেছে। এটাই 37,000 এটা এমন কোনো বড় টাকা না, এর মধ্যে বাজেট চলে আসবে আর তো 2-3 মাস মাত্র। এবং যেটা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর খাতে যে পেয়ে যাবে তারা আগামী। তার আওয়ামী লীগ আমলে কিন্তু অনেক ধরনের আপনার জনহিতকর অনেক মানে জনতুষ্টিমূলক প্রজেক্ট কিন্তু অনেক ছিল, অন্য সময় ছিল। হ্যাঁ, অন্য সময় আওয়ামী লীগ অনেক বেশি ছিল, যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ছিল। শেষ পর্যন্ত সেগুলো কোথায় যে জমা হতো, মেম্বারের মায় পাইতো না কে পাইতো, এটা তো পরে এলাম, কিন্তু সরকারের কাছ থেকে টাকাটা যাইতো, তাই না? ওটাও যদি তারা ঠিকঠাক মতো হ্যান্ডেল করে তাহলে অনেক কিছু চলে আসবে এখানে। এটা মনে করি এটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যে মূল যে পয়েন্টটা ছিল, মূল পয়েন্ট একটু বলি, যে এই সরকারের 1 মাসে যদি আমরা হিসাব করতে বসি, 1 মাসে তারা কি কি ভালো পেয়েছে, কি কি ভালো পারেনি, আমার হয় এই জায়গায় যদি আলোচনা থাকেন তাহলে আমাদের মানে আমার হয় আমরা একটু মানে কথা বলতে পারি। হ্যাঁ, যেমন এই সরকার প্রথম যে মানে আমি মনে করি যেটা ব্লান্ডার করছে, একদম ব্লান্ডার মানে কি, এমন কিছু কাজ করছে যেখানে কোনো জবাব নাই, এবং তারা জবাব দেয়ও নাই। এতদিন হয়ে গেল তারা কোনো জবাব দেয় নাই। নাম্বার 1 প্রশ্ন ছিল যে হোয়াই খলিলুর রহমান, এর কোনো জবাব তাদের কাছে নাই। এবং এইটার জবাব না দেওয়ার মাধ্যমে তারা কিন্তু একটা সন্দেহ মানুষের মধ্যে ঢুকাই দিছে যে এই নির্বাচনটা ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন। এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু সন্দেহ ঢুকে গেছে। প্রথম দিন প্রশ্ন করছে, যখন সেই প্রশ্নগুলো উত্তর পায় নাই, তখন মানুষ যার যার মতো করে সন্দেহ করছে। এবং এটাই হয়, কিন্তু যখন আপনি উত্তর না পাবেন তখন অন্ধকার রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো, এখন আপনি যদি উত্তর না পান যে কিসের আওয়াজ, ডাল ভাঙলো নাকি কেউ আসার খেলো না কি হইলো, উত্তর পান তো আপনি জেনে গেলেন। যদি উত্তরটা না পান তাহলে কিন্তু আপনি জিন ভূত অনেক কিছু এনে আপনি হাজির করবেন, কিন্তু উত্তর কিন্তু আমরা কেউ পাইনি। এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তাদের কিন্তু দায়িত্ব ছিল জনগণকে ইনফর্ম করা যে হোয়াই খলিলুর রহমান। এটার মাধ্যমে কি হয়েছে, নির্বাচনটাকে তারা প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে।
কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, যে নির্বাচনকালীন যে সরকার যা নাকি নিজেদেরকে নির্দলীয় দাবি করেছে, সেই সরকারের একজন লোককে যদি আপনি ইমিডিয়েট পরের গভর্নমেন্ট যদি তার মন্ত্রিসভায় নেয়, তাহলে প্রমাণ হয় যে ওরা এদের পক্ষে কাজ করছে। 1 নম্বর। 2 নম্বর হলো তাদের আমি নেগেটিভগুলি বলি, পজিটিভগুলি তো আগে এখন আলাপই হলো। নেগেটিভগুলি সেটা হলো আপনার স্থানীয় সরকার, বিভিন্ন সিটি কর্পোরেশনের যে দলীয় লোককে প্রশাসক নিয়োগ করা, এটা মারাত্মক ভুল করছে। এটা যেন বুমেরাং হবে। কিভাবে বুমেরাং কিভাবে? যেমন ধরেন ওনারা তো ভেবেছে যে এই লোকগুলিকে আমি আবার ইলেকশনে পাশ করে নিয়ে আসবো, তাই কি? এই লোকগুলি ইলেকশনে পাশ করে আসবে এটা কিন্তু ভাবে নাই, পাশ করিয়ে নিয়ে আসবো। যখন আপনি নিয়ে আসার কথা ভাবেন, তার মানে কি আপনি ওখানে একটা ঝামেলা করবেন, ওটা ইলেকশন থাকবে না। আর এরা এরা আসতে পারবে এটা মনে করেন না। কারণ আমি বলি আপনাকে, যেমন ধরেন একজন লোক যাকে আপনি আজকে প্রশাসক হিসেবে নিয়োগ করলেন, তার তো কিছু ভোট ব্যাংক আছে, কিন্তু সে যখন 6 মাস এখানে থেকে যাবে, 6 মাস পরে যখন ইলেকশন করবেন, এই 6 মাসে তার ভোট জাস্ট অর্ধেক হয়ে যাবে। এবং তাকে যখন পাশ করে আনতে গেলে গভর্নমেন্টকে আবার ইঞ্জিনিয়ারিং করতে হবে। সেই নির্বাচন কিন্তু আপনার মনে আছে আওয়ামী লীগ আমলে প্রথম ক্ষমতায় আসার পর তারা একটা সিটি কর্পোরেশন নির্বাচন দিচ্ছে। জি, 2013 সালের শেষের দিকে খেলা আছে, 6টাতে কিন্তু বিএনপি জিতছিল, 5 সিটি 5টাতে বিএনপি জিতছিল। এবং জেতার পর আওয়ামী লীগ বিচারে নির্বাচন হচ্ছে না, এই যে তাদের মধ্যে নানা রকম ক্যারিকেচার শুরু হয়ে গেল, নির্বাচন ছাড়া ভোট ছাড়া কেমন করে ক্ষমতায় থাকা যায়। এই বিএনপি কিন্তু ওই পথে হাঁটতেছে, একদম ওই পথে হাঁটতেছে। এবং তারা যে দলীয়করণটাকে সর্বব্যাপী করতে চাচ্ছে, সরি টু সে আমি এটা বলতে চাই নাই, কিন্তু নতুন সরকার তবু বলি, তারা যে দলীয়করণটাকে সর্বব্যাপী করতে চাচ্ছে, তার সর্বশেষ উদাহরণ হলো এই বিশ্ববিদ্যালয়গুলিতে দলীয় ভিসি নিয়োগ করা। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের একটা নিয়ম আছে। এখানে প্রফেসর, এখানে যারা টিচার আছেন, যারা সিন্ডিকেট মেম্বার আছেন, সিনেট মেম্বার আছেন, এদের মাধ্যমে ভিসি নির্বাচিত হয় ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে 3টা প্রফেসর যারা রাষ্ট্রপতির কাছে। মিলন ভাই কেন করবেন এটা? শিক্ষামন্ত্রী কেন নিয়োগ করবেন? মানে কি আমার দলের এই লোকটাকে নিয়োগ করতে হবে? কি তার লাভটা, ডিফারেন্সটা কি? তাহলে শেখ হাসিনার